জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আবির্ভূত হওয়া চাঁদাবাজদের নব্য স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করেছেন সিপিডি সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সংস্কার থেকে এখন নির্বাচনী ইশতেহারে যাওয়ার সময় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এজন্য সব রাজনৈতিক দলগুলোর ইশতেহারে আগামী দিনের অর্থনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন দেবপ্রিয় ভট্টাচার্য। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন এই অর্থনীতিবিদ। আরাফাত ইসলামের রিপোর্ট। গণ অভ্যুত্থানের এক বছর দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল উল্লেখ করে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই সময়ে অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিষয়ে সাফল্য অর্জন করেছে। এখন দেখেন, মূল্যস্ফীতি তো এক ধরনের সহনশীল অথবা ন্যূনতম স্থিতিশীল অবস্থায় এসছে, কোনো কোনো ক্ষেত্রে কমছে। টাকার মূল্যকে যাতে বেড়ে না যায় সেইটা কমানোর জন্য বাংলাদেশ ব্যাংককে বাজার থেকে ডলার কিনতে হচ্ছে। দেখুন কি বিপরীত পরিস্থিতিতে আমরা গেছি, এবং ক্রমান্বয়ে আমাদের মজুদ বাড়ছে। সে তো আপনাকে সেই গুণগানটা তো করতে হবে। দেশের ব্যাংকিং খাতে পুরোপুরি সুশাসন না ফিরলেও কেন্দ্রীয় ব্যাংকের নেয়া উদ্যোগে ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। তবে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে ব্যাংকগুলোর মালিকানা পরিবর্তন অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যাংকের ঋণ আদায়ের ক্ষেত্রে, অনাদায়ী ঋণ আদায়ের ক্ষেত্রে খুব বড় সাফল্য আছে আমি বলতে পারবো না। আমরা লক্ষ্য করেছি অনেক ক্ষেত্রে মালিকানা বদল হয়েছে, তো এই মালিকদের রাজনীতিও আবার আগামী দিনে সংস্কারের পক্ষে প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে। সেহেতু আমি তো বললাম, এক নিঃশ্বাসে আপনি বলতে পারবেন না ভালো না মন্দ। উদ্যোগ আছে, ফল এখনো আসেনি। অর্থনৈতিক পরিস্থিতি উন্নতিতে চাঁদাবাজিকে দায়ী করেন ডক্টর দেবপ্রিয়। এই অর্থনীতি পরিস্থিতি যদি কোনো কারণে জটিল হয়, কারণ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আমি তাদের সুরক্ষা দিতে পারছি না। যদি তাদের প্রতিদিনই চাঁদাবাজির শিকার হতে হয় এবং তাদের এই দৌরাত্ম্যের উপরে থাকে নব্য ব্যক্তিরা, যারা দৌরাত্ম্য করেছে সেই স্বৈরাচারের আমলের বদলে নব্য স্বৈরাচার হিসেবে তারা আবির্ভূত হয়, বা সেই অর্থে এইরকম কি বলে এটাকে বিকাশমান স্বৈরাচার হয়, তাহলে তো বড় মুশকিলের কথা। অর্থনীতির গতি প্রকৃতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহার প্রণয়নে গুরুত্ব দেওয়ার কথাও বলেন এই অর্থনীতিবিদ। এখন আমাদের মনোযোগ সংস্কার থেকে নির্বাচনী ইশতেহারে যাওয়ার সময় হয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতিতে ঢাকা সহ সব বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে সিএনজি, অটোরিকশা সহ লেগুনা চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের মধ্যে ঝগড়া হলে গতরাত থেকে পরিবহন শ্রমিকেরা এই কর্মবিরতি শুরু করেন। এ সময় তারা শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ও শ্রমিকদের উপর হামলার ঘটনার বিচার সহ 3 দফা দাবি তুলে ধরেন। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ এই মামলায় 2 জন জুলাই যোদ্ধা বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন। এর আগে সকালে মামলায় 3 আসামির মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এই মামলার অপর 2 আসামি সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক আছেন। গতকাল এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর দিন জুলাই আন্দোলনে আহত একজন সাক্ষ্য দেন। গতকালই এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অসহযোগিতা করছে এমন অভিযোগ অমূলক উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে। দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জুলাই সনদ ঐকমত্য কমিশনের বৈঠক, জুলাই ঘোষণাপত্র নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। বাস্তবায়নের দায়িত্ব না দেয়া হয় তাহলে কাকে দেয়া হবে? অনির্বাচিত সরকারের কাছে? অনির্বাচিত সরকার তো বর্তমানে আছে, এবং যেহেতু জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে, সাংবিধানিক প্রক্রিয়া গঠিত হয়েছে, প্রতিনিয়তই আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আপনারা অর্ডিন্যান্স প্রণীত হতে দেখছেন, সেগুলোতে এই সংস্কার প্রক্রিয়ার অংশ। শুধুমাত্র সংবিধান সংশোধনের বিষয়গুলো বাদে
বাকি সকল সংস্কার প্রস্তাব এখন হয় অর্ডিন্যান্সের মাধ্যমে অথবা নির্বাহী আদেশের মাধ্যমে অথবা অফিস আদেশের মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় বাস্তবায়ন সম্ভব। কোনো আইনি বৈধ প্রক্রিয়া ছাড়া, জাতীয় সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যায়, তাহলে সেটা কোন প্রক্রিয়া সেটা তারাই সাজেস্ট করতে পারে। সেই সাজেশনের সাথে জাতিকে একমত হতে হবে। সেটা যদি কোনো বৈধ প্রক্রিয়া হয় তাহলে সেটা জাতি মেনে নেবে। নির্বাচিত জাতীয় সংসদ ছাড়া প্রতিশ্রুত সংবিধান সংশোধনের যে সমস্ত প্রস্তাব ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হয়েছে সেটা অন্য কোনো প্রক্রিয়ায় সংশোধন হওয়া বাঞ্ছনীয় নয়। সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠনের অভিযোগ রয়েছে উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, এক্ষেত্রে অভিযোগের তীর জাতীয় নাগরিক পার্টি এনসিপির দিকে, কারণ সরকারে তাদের দুজন উপদেষ্টা রয়েছে। সরকারি সুশাসন বিষয়ক এক গবেষণা প্রতিবেদন সংক্রান্ত নতুন রাজনৈতিক দল যারা আন্দোলনের সামনের সারিতে ভূমিকা রেখেছিল তাদের মধ্যেও প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে এক ধরনের কর্তৃত্ববাদী আচরণ লক্ষ্য করা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনের প্রধান শক্তি দাবি করে তারাও পূর্বের অন্যান্য রাজনৈতিক দলের মতো বলপূর্বক সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিষয়ে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কী ধরনের শর্ত বাংলাদেশ মেনে নিয়েছে সে বিষয়ে জনমনে উদ্বেগ রয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। 5 তারিখ থেকে যেটা শুরু হয়েছে পরবর্তী সারা বছর একই রকম চলেছে, সেটা পলিটিক্যাল স্পেসে, গভর্নেন্সের স্পেসে, সব জায়গায় সার্বিকভাবে সামাজিকভাবেও সাধারণ মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেই হোক বা প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কারণেই হোক নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন, তারাই কিন্তু আপনার এমন আচরণ মানে এই ধরনের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের। এটা একটা সাংস্কৃতিক বিপ্লবের দরকার। অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে জাতীয় রাজস্ব ভবনে 2025-26 অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান। বলেন, কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না তারা আসলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলোর দেখার পরামর্শ দেন উপদেষ্টা। গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, এতে ভুল সংশোধন করা যাবে। এ সময় 2025-26 কর বছরের এই রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, শুধু আইন দিয়ে রাজস্ব আয় সম্ভব নয়, রাজস্ব ফাঁকি রোধে প্রয়োজন আইনের প্রয়োগ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এই আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতারা যোগ দিয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। জুলাই আগস্ট আন্দোলনের সময় পঙ্গু হাসপাতালে গিয়ে আহতদের নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ আহতদের যেন চিকিৎসা দেয়া না হয় এবং ছাড়পত্র না দেয়। আজ জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দেয়া দ্বিতীয় সাক্ষী এসব কথা বলেন। দ্বিতীয় সাক্ষ্য দেন ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ইমরান, যিনি গত বছরের 19 জুলাই রাজধানীর বিজয়নগরে আন্দোলনের সময় বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণ করেন। পরে তৃতীয় সাক্ষী পারভিন তার সাক্ষ্য প্রদান করেন। তিনিও পুলিশের গুলিতে বাম চোখ হারান এবং শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হন। 2 সাক্ষী জুলাই হত্যার জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন। সাক্ষ্য শেষে তাদেরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। গতকাল এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। অ্যাটর্নি জেনারেল সাহেব এবং লার্নেড চিফ প্রসিকিউটর আব্দুল্লাহ আল ইমরানের হাসপাতালে ভর্তি ছিলেন। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে,
কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে না, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। সাবেক সেনাপ্রধান ও ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসের একটি রুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। মামলা সংক্রান্ত কাজে সাবেক সেনাপ্রধান ক্লাবের গেস্ট হাউসে রাত যাপন করছিলেন। সকালে রুম থেকে বের না হওয়ায় অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে বিছানায় তার নিথর দেহ দেখতে পান গেস্ট হাউসের কর্মকর্তারা। হারুনুর রশিদ 2000 সাল থেকে 2002 সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতা যুদ্ধে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য সরকার বীর প্রতীক উপাধিতে ভূষিত করে। অবসর গ্রহণের পর তিনি রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 77 বছর। একটা কোর্টে মামলার হাজিরা ছিল, সেটাতে হাজিরা দিয়ে আমরা চলে যাব আজকে। উনি কালকে সকালের ফ্লাইট বুকিং করছে, আমরা আজকে চলে যাচ্ছি সন্ধ্যায়, এইভাবে কথা বলা। 3 দিন পার হতে না হতে আবারও লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত। তবে আজ কমতে শুরু করেছে তিস্তার পানি। পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। আরও 2 দিন তিস্তার পানির হ্রাস বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে নদীর পানি বেড়ে আবারও জেলার আদিতমারি ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। এখন বাড়ি ঘরে পানি উঠছে, পাকশাক করার কোনো বুদ্ধি নেই। এমন কালকে আত্রে চুলিয়ে নিয়ে খাসি, এখনো বৃদ্ধি মুখে আছে পানি। কী যে হবে বলা যায় না, তবে গরু ছাগল নিয়ে মানুষ খুব আতঙ্কায় পড়িয়েছে। 400 মেট্রিক টন চালের ব্যবস্থা করেছি, 700 বস্তার উপরে শুকনো খাবারের ব্যবস্থা করেছি। যাদের ঘর বাড়ি চলে গেছে একেবারে, তাদের জন্য টিনের ব্যবস্থা করা হচ্ছে, এবং সরকার থেকে বলা হচ্ছে যদি কারো গরু বা গবাদি পশু ভেসে যায় তাহলে সেটার ক্ষতিপূরণ আমরা দেব। এদিকে 2 যুগের জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে বসবাস করছে কুমিল্লা শহরের চাঁদপুর এলাকার মানুষ। অনেকেই বাড়িঘর ছেড়ে যাচ্ছেন অন্যত্র। স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিশু ও বৃদ্ধরা। ঝিনাইদহে টানা বর্ষণে তলিয়ে গেছে ফসলের মাঠ, ডুবে গেছে নিচু এলাকা। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। কুমিল্লা শহরের চাঁদপুর সড়কে হাঁটু সমান পানি। সড়কটি ধরে একটু এগিয়ে গেলে মধ্যমপাড়া। ওই এলাকার প্রতিটি বাড়ির ভেতরে এখন পানি ঢুকে পড়েছে। ভারী বর্ষণ হলে বছরের প্রায় বেশিরভাগ সময় পানিবন্দী হয়ে থাকে এলাকাটি। এতে স্থানীয়রা স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। এখন জলাবদ্ধ এলাকায় ব্যবসা বাণিজ্য ও যান চলাচলও কমে যাচ্ছে দিন দিন। চাঁদপুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকাটি শহরের ভেতরে হলেও সিটি কর্পোরেশনের বাইরে হওয়ায় নাগরিক সুবিধায় নজর নেই প্রশাসনের। 2 যুগ ধরে এই সমস্যা এখন প্রকট আকার ধারণ করেছে। ছেলেমেয়ে লইয়া বা কোনো প্রেগনেন্ট মহিলা লইয়া কোনো অসুস্থ রোগী লইয়া কোনো যাওয়া যায় না। স্কুলে বাচ্চা কাচ্চা নিতে তো অনেক সমস্যা হয়েছে, রিক্সা পাওয়া যায় না। আমরা 15-20 বছর আজকে দুর্ভোগে আছি। উপজেলা প্রশাসন বলছে এই সমস্যা সমাধানে উপজেলা প্রকৌশল বিভাগ ও স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, চর্মরোগ, এগুলো আমরা শুনেছি যে এগুলো হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, চলাচলে অসুবিধা তো আছেই। তো এটা আমাদের খুব প্রায়োরিটিতে আছে এই বিষয়টা। অন্যদিকে টানা বর্ষণে ঝিনাইদহের বিস্তীর্ণ অঞ্চলের মাঠের ফসল এখন পানির নিচে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি, গান্না, নলডাঙ্গা, মহারাজপুর ইউনিয়নের গ্রামগুলো। খাল এবং ড্রেনেজের পানি নিষ্কাশনের খুব অপ্রতুলতার কারণেই হয়তো এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন নদীতে খালে উন্নয়ন কাজও চলমান আছে, যার ফলে সেখানে কিছু ডাইভারশন রোড আছে, হঠাৎ করে বৃষ্টির ফলে সেই রোডগুলো রিমুভ করা যায়নি। এদিকে টানা বর্ষণে ঝিনাইদহ পৌরবাসীর দুর্ভোগ চরমে। পাড়া মহল্লার বাড়িঘর বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। অপরিকল্পিত নগরায়ন এবং প্লাস্টিক পণ্য ব্যবহারের কারণে এইগুলো পরে পানি যাওয়ার পথ একেবারেই বন্ধ হয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে জেলার 6টি উপজেলায় অতিবর্ষণে এ পর্যন্ত ৬,৮৭২ হেক্টর জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক।
সেপ্টেম্বর থেকে বিআইডব্লিউটিসি এর বহরে 18টি জলযান যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে মুন্সিগঞ্জের গজেরিয়ায় 3 অ্যাঙ্গেল শিপইয়ার্ডে বিআইডব্লিউটিসি এর বিভিন্ন ধরনের নির্মাণাধীন নৌযানের নির্মাণ কাজ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এই শিপইয়ার্ডে 18টি নৌযানের নির্মাণ কাজ চলছে। চলতি বছরের মার্চ মাস থেকে নৌযানগুলো হস্তান্তর করার কথা ছিল, কিন্তু সমস্যার কারণে নির্ধারিত সময়ে তা হচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, কাজের সামগ্রিক অগ্রগতি হয়েছে 90%। সেপ্টেম্বর মাস থেকে নৌযানগুলো হস্তান্তর করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সারা দেশের 165টি উপজেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং প্রকল্প চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। রংপুরের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং প্রকল্প হাতে নিয়েছি এবং এইটার 2টা প্রকল্প আছে। আমাদের বড় প্রকল্পটা হচ্ছে সারা দেশের 150টা উপজেলার সবগুলো স্কুল। আরেকটা প্রকল্প আলাদা প্রকল্প, সেটা হচ্ছে কক্সবাজার আর বান্দরবন, সেখানকার প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা স্কুল। উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। দুপুরে উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের 13 নেতাকর্মীকে জেলখানায় দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। যারা জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, গত 17 বছরে যারা জেল খেটেছে, 5ই আগস্টের পরেও আসিফ মাহমুদ সে সকল নেতাকর্মীদের জেলে পাঠিয়েছে। পুরো বাংলাদেশে ইতিবাচক রাজনীতি থাকলেও কুমিল্লার মুরাদনগর সেই রাজনীতি নেই বলে অভিযোগ করেন নাসির। নাজিম মাহমুদের গ্রেফতারের খবরে তার মা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন, যা অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করেন তিনি। দ্রুত গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান নাসির। আশুলিয়ায় জুলাই বিপ্লবে গণহত্যায় শহীদ মামুন বিপ্লব স্মরণে বাইপাইল বাসস্ট্যান্ডের নামকরণ করা হয়েছে মামুন বিপ্লব চত্বর। সকালে চত্বরের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। জুলাই বিপ্লবের সাভারে নারী সহ শহীদ হয়েছেন 71 জন। বিএনপি শহীদদের অবদান স্মরণীয় রাখতে দলের তরফ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছরের 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মুন্সিগঞ্জের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল হাইয়ের রোগ মুক্তি কামনা করেও দোয়া করা হয়। সকালে জেলা শহরের কৃষি ব্যাংক সংলগ্ন সড়কে দোয়া ও মোনাজাতের আয়োজন করে শহর বিএনপি, সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। মোংলায় আটক হওয়া 14 ভারতীয় জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ এ জেলেদেরকে দুপুরে বাগেরহাট আমলি আদালতে পাঠালে আদালত তাদেরকে জেল হাজতে পাঠায়। শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এফপি পারমিতা নামের ভারতীয় ফিশিং ট্রলার সহ 14 জেলেকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাদেরকে আটক করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন রুয়ার নির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সিনেট ভবনে দায়িত্ব গ্রহণ করে রুয়ার সভাপতি জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এম রফিকুল ইসলাম খান। বলেন, অরাজনৈতিক সংগঠন হিসেবে সবার সহযোগিতা নিয়ে নিরপেক্ষভাবে রুয়ার কার্যক্রম পরিচালনা করা হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন খান ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইন উদ্দিন উপস্থিত ছিলেন। 5 আগস্ট নিয়ে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই এবং যে দল বেশি দুর্বল তাদের বেশি নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব বলেন তিনি। গেল 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি বলেও জানান উপদেষ্টা। বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্রের সব এখনও উদ্ধার করাও সম্ভব হয়নি। বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী দিয়েই নির্বাচনের দায়িত্ব পালন সম্ভব বলেও তিনি জানান। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের 1 বছর। এই সময়ে পুলিশ বাহিনীর মনোবল সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছিল এক বড় চ্যালেঞ্জ।
সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের মূল্যায়ন জানতে চান সাংবাদিকরা। আমাদের একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারিনি। ডেভেলপ কান্ট্রিগুলি স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলির সাথে তুলনা করেন আমাদের ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারিনি। আমরা হয়তো দোয়া করবো আমরা না পারি, হয়তো ভবিষ্যতে যারা আসবে তারা যেন যেতে পারে। 5ই আগস্টের সঙ্গে দেখেন তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্ত চলতে হবে, যেহেতু হয় কি আপনার তো মানে অস্বীকার করতে উপায় নাই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারি নাই। এ সময় তার কাছে প্রশ্ন ছিল রাজনৈতিক দলগুলোকে সরকারের দেয়া নিরাপত্তা নিয়ে। আমরা সবারই সমান এই প্রোটেকশন দিচ্ছি, এই জন্য যে বেশি ভালনারেবল তারা একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়, যে একটু কম ভালনারেবল তারা একটু কম প্রোটেকশন দেওয়া হয়। এটা তো বিভিন্ন এজেন্সি আছে। নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না তার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। তবে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই বাহিনীতেই তো নির্বাচন হবে আল্লাহ দিবে, এবং খুব ভালোভাবে হবে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণ আর কোনো প্রতিশ্রুতি শুনতে চায় না, এবার দেখতে চায় প্রতিশ্রুতির বাস্তবায়ন। তাই জনগণের আস্থায় থেকে জনগণকেও আস্থায় রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের যুব সমাজকে কর্মমুখী, শিক্ষায় দক্ষ এবং প্রশিক্ষিত করে গড়ে তুললে বেকারত্বের হার কমে আসবে। যুবদলের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শিরোনামে যুবদলের এই আয়োজন। জুলাই অভ্যুত্থানে সারা দেশে যুবদলের ৭৮ জন শহীদ পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয় উপহার ও সম্মাননা। শহীদ পরিবারের সদস্যদের বসানো হয় মঞ্চে, আর দর্শক সারিতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি নেতারা বলেন, জুলাই আগস্টের অভ্যুত্থান এদেশের সবার সম্মিলিত অর্জন। তারা বলেন, অনেকে এখন আবারও নতুন ষড়যন্ত্র করছে। যে আমরা লড়াই করেছি, আমরা রক্ত দিয়েছি, আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন দেশ বা ভূখণ্ড দিয়েছিলেন। আমাদেরকে 1975 সালের পরে তিনি সংস্কার করেছিলেন রাজনৈতিক কাঠামোর, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। বিএনপির বাইরে বেশ কিছু ষড়যন্ত্র আজকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কোথায় কোথায় তারা বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপিকে খাটো করে কথা বলছে। তারা ধরেই নিয়েছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে, অথচ বিএনপি কখনোই বলে নাই যে আমরা ক্ষমতায় যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কথামালার রাজনীতি আর নয়, এবার প্রতিশ্রুতি পূরণের পালা। বাংলাদেশের জনগণ পরিবর্তন চায় এখন, আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়। জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে। তারেক রহমান বলেন, শুধু জুলাই অভ্যুত্থান নয়, ত্যাগী নেতাদেরও স্বীকৃতি দেবে বিএনপি। শুধু জুলাই আগস্ট না, বিগত 15 বছর ধরে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক কর্মীর বাইরেও সমাজের বিভিন্ন মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে, নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্নভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। এই সকল মানুষগুলোকে, এই সকল শহীদদেরকে, এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন, নির্যাতিত হয়েছেন, বেঁচে আছেন, প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে। বিএনপি জনগণের রায় পেলে যুব সমাজকে কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তোলা হবে বলেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার আমলে 3টি নির্বাচন সবচেয়ে জঘন্য নির্বাচন হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, এই ভুতুড়ে নির্বাচন সবকিছুর মাত্রা ও সীমা ছাড়িয়ে গিয়েছিল।
বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, মিথ্যা বলে নির্বাচন নিয়ে সর্বোচ্চ অপরাধ করে গেছে শেখ হাসিনা। দিনের পর দিন আর মিথ্যাবাদী একটি সমাজ তৈরি করেছিল। বলেন, শেখ হাসিনার আমলে যে মিথ্যাচারের রাজনীতি ছিল সেগুলো থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশকে একটি ভালো জায়গায় নিতে পারলে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে বলে জানান আইন উপদেষ্টা। শেখ হাসিনা কারচুপির মাত্রা যদি দেখেন, আগের সব কারচুপির মাত্রা ছাড়িয়ে গেছে। আগে ইলেকশনটা হতো, ইলেকশনে কারচুপি হতো। উনি 2014 সনে ইলেকশন হওয়ার আগেই সংসদ নির্বাচিত হয়ে গেছে। ইলেকশন হওয়ার আগেই সারা পৃথিবীর ইতিহাসে এরকম ভুতুরে নির্বাচন হয় নাই। 2018 সনে আগের রাতে ভোট ব্যালট বাক্স ভরে রাখা, আর 2024 তো ফাতরামের ইলেকশন, আমি আর ডামের ইলেকশন। দেখেন, পরপর 3টা এরকম জঘন্য নির্বাচন করেছে। এই ইতিহাস এই উপমহাদেশে কারো আছে? কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও এখনও কর্তৃত্ববাদী চর্চার অবসান হয়নি বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে টিআইবি কার্যালয়ে কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছরের উপর পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। টিআইবি বলছে, নির্বাচনকালে মব সন্ত্রাস উদ্বেগ তৈরি করছে, আর নতুন রাজনৈতিক দলের মধ্যেও কর্তৃত্ববাদী আচরণ দেখা যাচ্ছে। তামজিদ সুমনের রিপোর্ট। কর্তৃত্ববাদী সরকার পতনের পর 1 বছরের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে সাংবাদিকদের কাছে নিজেদের গবেষণা প্রতিবেদন তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ও সফলতার বেশ কিছু বিষয় উঠে আসে। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কমিশন গঠন না করার দৃষ্টান্ত আমরা লক্ষ্য করেছি। প্রতিবেদন প্রকাশের পর এর মূল্যায়নে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক সংস্কৃতির কোনো মৌলিক পরিবর্তন হয়নি। দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি এখনও চলছে। রাজনৈতিক দলগুলোতে কার্যকর কোনো সংস্কার হয়নি বলেও উল্লেখ করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সরকারের সবচেয়ে দুর্বল জায়গা হিসেবে অভিহিত করে টিআইবি। আগের সরকারকে যেরকম কর্তৃত্ব করার সরকার বলছেন, বর্তমান সরকারকেও সেই নামে অভিহিত করার সুযোগ আপনাদের তৈরি হয়েছে কিনা? কর্তৃত্ববাদ পতনের পর যে সুযোগ সৃষ্টি, বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের একার উপরে দায়িত্ব না। এই কারণে কিন্তু আমরা অন্য অংশীজনকেও কভার করেছি এই প্রতিবেদনে, যে আমরা যাই করি না কেন এই ধরনের কর্তৃত্ববাদের যেন আর বিকাশ না হয়। সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি গঠিত হওয়াকে বিব্রতকর বলছে টিআইবি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, নতুন রাজনৈতিক দল যারা আন্দোলনের সামনের সারিতে ভূমিকা রেখেছিল তাদের মধ্যেও কর্তৃত্ববাদী আচরণ দেখা যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি, তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি, যারা আন্দোলনে অংশগ্রহণ করেই হোক বা প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কারণেই হোক নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন, তারাই কিন্তু বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে, যা নিয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করে টিআইবি। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের বিষয়ে নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সরকার কী ধরনের শর্ত মেনে নিয়েছে সে বিষয়ে উদ্বেগ রয়েছে বলেও মন্তব্য করেন টিআইবি প্রধান। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা ভারত নির্ধারণ করতে পারে না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, অন্যান্য দেশের মতো পাকিস্তানের সাথেও বাংলাদেশ স্বাভাবিক সম্পর্ক রাখতে চায়। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই। এটা আউট অফ দি ওয়ে গিয়ে বড় কোনো এরকম কিছু না। আবার যে ডেলিভারেটলি তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো না এরকম একটা সিদ্ধান্ত যেটা ছিল সেটা থেকে আমরা বের হয়ে এসেছি। আমরা অন্যান্য আরও 10টা দেশের সাথে যেরকম সম্পর্ক আমাদের, পাকিস্তানের সাথে আমরা সেরকম সম্পর্ক চাই এবং সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি। চলতি মাসে অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া টপ অ্যান্ড টি20 সিরিজের জন্য বাংলাদেশ এ দল ঘোষণা করেছে বিসিবি। 2024 সালের পর বাংলাদেশ আবারও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলের নেতৃত্বে আছেন উইকেটরক্ষক ব্যাটার কাজী নুরুল হাসান সোহান। টুর্নামেন্টে অংশ নিতে 7 আগস্ট সন্ধ্যায় ঢাকা ছাড়বেন সোহানরা। টপ অ্যান্ড টি20 সিরিজ ছাড়াও সাউথ অস্ট্রেলিয়ার সাথে
একটি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। বিগ ব্যাশের কয়েকটি দল সহ মোট 11টি দল এই টুর্নামেন্টে খেলবে। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ 14 আগস্ট পাকিস্তান এ দলের বিপক্ষে, 16 আগস্ট নেপাল এবং পরদিন প্রতিপক্ষ বিগ ব্যাশের দল পার্থ স্করচার্স। আগামী 24 আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।